নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখার পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর প্রথম পত্রের ক্লাসে আজ তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই দূরে ও কাছে যারা আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি বিগত ক্লাসে তোমাদের নবম এবং দশম শ্রেণীর প্রথম পত্রের 7 নম্বর কোয়েশ্চন রিঅ্যারেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমাদের তার পরবর্তী বিষয়গুলো সিরিয়াল অনুযায়ী আমরা আলোচনা করব এই আশ্বাস দিয়েছিলাম। তো আমরা যেহেতু বিগত দিনে লেকচার নাম্বার 1-এ রিঅ্যারেঞ্জের সংজ্ঞা, তার পদ্ধতি এবং সার্বিক বিষয়গুলো জেনেছিলাম, সেই সাথে দুটি রিঅ্যারেঞ্জের উত্তর অর্থসহ শিখেছিলাম। আজ আমরা লেকচার 2-তে রিঅ্যারেঞ্জের পরবর্তী সিরিয়াল থেকে অর্থসহ উত্তরগুলো শিখব। তো এসো আমার শিক্ষার্থীগণ, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো আজ আমাদের সিরিয়াল নাম্বার 3-তে রিঅ্যারেঞ্জে আছে আন্তর্জাতিক ব্যক্তিত্ব। এটা পার্সোনাল বেসড একটা রিঅ্যারেঞ্জ। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট, প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। আমরা আজ তার জীবনের উপরে যে রিঅ্যারেঞ্জটা তোমাদের সিলেবাসভুক্ত করা হয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে আলোচনাটা শোনার চেষ্টা করো এবং উত্তরটা শেখার চেষ্টা করো। আশা করি আলোচনা করলে এবং তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, তাহলে এখান থেকেই তোমাদের উত্তরটা শেখা হয়ে যাবে। পরীক্ষার জন্য আলাদা আর কষ্ট করা লাগবে না। তো শুরু করা যাক। এই নম্বরে বলা হচ্ছে, ম্যান্ডেলা জয়েন্ট দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ম্যান্ডেলা আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসে জয়েন করেন, অর্থাৎ যোগদান করেন ইন 1942 সালে। ইন 1933 অর্থাৎ 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত হন। সি নম্বরে বলা হচ্ছে, ফর 20 years হি ডিরেক্টেড এ ক্যাম্পেইন অফ পিসফুল নন ভায়োলেন্ট ডিফেন্স এগেনস্ট দ্য সাউথ আফ্রিকান গভর্নমেন্ট অ্যান্ড ইটস রেসিস্ট পলিসিস। এখানে বলা হচ্ছে যে তিনি দীর্ঘ 20 বছর যাবৎ পরিচালনা করেছিলেন এই ক্যাম্পেইন, একটা সংগ্রাম অফ পিসফুল নন ভায়োলেন্ট ডিফেন্স, অর্থাৎ শান্তিপূর্ণ বিরোধিতা করা। ডিফেন্স মানে হচ্ছে কোনো নীতিগত বিষয়ে বিরোধিতা করা। তিনি প্রতিবাদ বা বিরোধিতা করেছিলেন এগেনস্ট দ্য সাউথ আফ্রিকান গভর্নমেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে, অ্যান্ড ইটস রেসিস্ট পলিসিস, এবং এর যে রেসিস্ট পলিসিস মানে বলা হচ্ছে যে তোমার যেটা আর কি তার জাতিগত যে ভেদাভেদ সেটার বিষয়ে। ম্যান্ডেলা ডায়েড অ্যাট হিজ হোম ইন জোহানেসবার্গ। ম্যান্ডেলা তার আবাসগৃহে জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন অন ডিসেম্বর 5, অর্থাৎ 5 ডিসেম্বর 2013 সালে অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। ইন ডি নম্বরে বলা হচ্ছে, ইন 1993 সালে সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট FW ডি ক্লার্ক, এই যে সাউথ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট FW ডি ক্লার্ক, তিনি অলসো অ্যাওয়ার্ডেড, তিনিও পুরস্কারপ্রাপ্ত হয়েছিলেন দ্য নোবেল পিস প্রাইজ, অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার পান তোমার এই নেলসন ম্যান্ডেলার সাথে যৌথভাবে একই বছরে। ইন 2009
অর্থাৎ 2009 সালে ম্যান্ডেলাস বার্থডে ওয়াজ ডিক্লেয়ার্ড। ম্যান্ডেলার জন্মদিবসকে ঘোষণা করা হয়েছিল ম্যান্ডেলা ডে হিসেবে, টু প্রমোট গ্লোবাল পিস, আন্তর্জাতিক শান্তি বৃদ্ধির জন্য। নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন অন জুলাই 18 ইন সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা তিনি জন্মেছিলেন 18 জুলাই দক্ষিণ আফ্রিকায়। এটা তার জন্ম তারিখের কথা বলা হলো, জন্ম সংক্রান্ত তথ্য। এবার 8 নম্বরে বলা হচ্ছে ইন 1994, অর্থাৎ 1994 সালে ম্যান্ডেলা ওয়াজ সেলিব্রেটেড অ্যাজ সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। অর্থাৎ 1994 সালে ম্যান্ডেলা তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হন। তো এটা হচ্ছে ম্যান্ডেলার জীবন সংক্রান্ত তথ্য। এখন আমরা এটার উত্তরগুলো পর্যায়ক্রমে জেনে নেব। প্রথমে দেখা যাচ্ছে এখানে জি নাম্বার আসবে। এটা হচ্ছে যেহেতু তার জন্মসাল সম্পর্কে। এরপর আসবে এ নাম্বার। এবার তার জন্মের পরে তিনি যে তার মিশন বা তার যে অভিযাত্রা শুরু করেন সেটা হচ্ছে ম্যান্ডেলা জয়েন্ট দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইন 1942, এইটা বলা হলো। এবার তোমাদের সি নাম্বারে বলা হচ্ছে ফর 20 ইয়ার্স, এটা সি নাম্বার হবে। তারপরে সি নাম্বারের পরে আছে তোমার বি নাম্বার। বি নাম্বারে বলা হচ্ছে যে ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ। এই নাম্বারের পরে হবে তোমাদের ই নাম্বার। ই নাম্বার বলা হচ্ছে ইন 1993 সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট, যেহেতু একই সালে নেলসন ম্যান্ডেলা এবং তোমার FWD ক্লার্ক, তৎকালীন আফ্রিকার প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, তার সাথে তিনি যৌথভাবে নোবেল পুরস্কার পান, সেটা হলো। এবার এইচ নাম্বারে বলা হচ্ছে যে ইন 1994, দেখো এখানে সালগুলো কিন্তু ক্রমান্বয়ে একটা সমন্বয় আছে। 1994 সালে ম্যান্ডেলা ওয়াজ সেলিব্রেটেড অ্যাজ সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, এটা বলা হলো। এরপর এফ নাম্বারে বলা হচ্ছে ইন 2009, অর্থাৎ 2009 সালে ম্যান্ডেলাস বার্থডে ওয়াজ ডিক্লেয়ার্ড। ম্যান্ডেলার যে জন্মদিবসকে ঘোষণা করেছিল ম্যান্ডেলা ডে হিসেবে, টু প্রমোট গ্লোবাল পিস, অর্থাৎ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। এর পরে হবে ডি নাম্বার, ম্যান্ডেলা ডায়েড, যেহেতু এটা তার জীবনের সমাপ্তি, এই সেন্টেন্সটাই হবে এই রিঅ্যারেঞ্জের শেষ, অর্থাৎ এটাই হলো 8 নাম্বার। তো এই হচ্ছে নেলসন ম্যান্ডেলার জীবনের উপরে রিঅ্যারেঞ্জের অর্থ এবং উত্তর। এখন আমরা পরবর্তী ব্যক্তিত্ব, অর্থাৎ 4 নম্বর সিরিয়াল। এখানে শেক্সপিয়ার। আমরা জানি শেক্সপিয়ার হলেন তোমাদের ইংলিশ সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার। এখন আমরা তার জীবনী সম্পর্কে অর্থ এবং উত্তরটা শিখে নেব। এখানে প্রথমে এ নাম্বার বলে শেক্সপিয়ার ওয়াজ ম্যারিড অ্যাট 18 টু এ ওমেন অফ 21, অর্থাৎ শেক্সপিয়ার তিনি বিবাহ করেন 21 বছর বয়স্ক একজন নারীকে, যখন তার বয়স ছিল 18, অর্থাৎ 18 বছর। বি নাম্বার বলছে ফিউ ইয়ার্স লেটার, বেশ কিছু বছর পরে, হি ওয়েন্ট টু লন্ডন, তিনি লন্ডনে গিয়েছিলেন, হোয়ার হি বিকেম অ্যান অ্যাক্টর, যেখানে যে তিনি অভিনেতা হন, অ্যান্ড এ প্লে রাইট, এবং একজন নাট্যকার হন, নাট্যলেখক। সি নাম্বার বাট হি নেভার অ্যাটেন্ডেড এনি কলেজ, কিন্তু তিনি কোনো কলেজে যোগ দেন নাই বা অভ্যর্তি হন নাই, পড়েন নাই। ডি নাম্বার বাই দিস টাইম হি ওয়াজ 30, এই সময় তার বয়সটা হয়েছিল 30 বছর, অ্যান্ড হি হ্যাড বিকাম প্রসপারাস, এবং তিনি আরও বেশি সমৃদ্ধ এবং উন্নত হন, বিফোর হি রিচড দ্য এজ অফ 30, অর্থাৎ 34, অর্থাৎ 34 বছর বয়সে পৌঁছানোর পূর্বে। এবার বলা হচ্ছে হি রিসিভড এ সাউন্ড বেসিক এডুকেশন, তিনি উন্নত এবং মৌলিক শিক্ষা লাভ করেন। ডিউরিং দ্য নেক্সট 10 ইয়ার্স, বিগত পরবর্তী 10 বছর, হি কম্পোজড হিজ গ্রেটেস্ট প্লেস, তিনি তার বিখ্যাত নাটকগুলো রচনা করেন। জি নাম্বারে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564, উইলিয়াম শেক্সপিয়ার
64 সালে জন্মগ্রহণ করেন অ্যাট স্টামফোর্ড অন অ্যাভন, স্টামফোর্ডের অ্যাভন শহরে ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডে। এইচ নাম্বার হচ্ছে হি হ্যাড 3 চিলড্রেন, তার তিনজন ছেলে মেয়ে ছিল বিফোর হি ওয়াজ 21, অর্থাৎ 21 বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বেই। যাক, এটা হলো শেক্সপিয়ারের জীবনী সংক্রান্ত তথ্য এবং অর্থ। এখন আমরা পর্যায়ক্রমে রিয়ারেন্সগুলোর উত্তর জেনে নেব, রিয়ারেন্সটার উত্তর জেনে নেব। যেমন এখানে প্রথমে নাম বলেছে উইলিয়াম শেক্সপিয়ার, এটা তার জন্ম সংক্রান্ত, যেহেতু এটা ব্যক্তি অর্থাৎ পার্সোনাল বেসড একটা রিয়ারেন্স, তো প্রথমে তার জন্ম সাল এবং স্থান আসবে। তারপরে নাম্বারে বলা হচ্ছে হি রিসিভড এ সাউন্ড বেসিক এডুকেশন, এটা তার শিক্ষা সংক্রান্ত। তারপর সি নাম্বার হবে বাট হি নেভার অ্যাটেন্ডেড এনি কলেজ, এটাও তার শিক্ষা সংক্রান্ত তথ্য। তারপর 4 নম্বরে এ হবে, এতে বলা হচ্ছে যে শেক্সপিয়ার ওয়াজ ম্যারিড, এবার তার বৈবাহিক সম্পর্কে কথা বলা হচ্ছে। 5 নাম্বার হচ্ছে এইচ নাম্বার হবে 5 সিরিয়ালে, হি হ্যাড 3 চিলড্রেন, এটাও তার সন্তান সংগতি অর্থাৎ চিলড্রেন এবং ইস্যু সংক্রান্ত। এবার বি নাম্বারে হচ্ছে এ ফিউ ইয়ার্স লেটার হি ওয়েন্ট টু লন্ডন হোয়ার হি বিকাম, এটা তার কর্মজীবন বা তার ইম্পর্টেন্ট ডিটস বা সিগনিফিক্যান্ট ডিটসের কথা বলা হচ্ছে। 6 নাম্বারে আসছে এইচ, দেখো হি হ্যাড 3 চিলড্রেন, এটাও তার সন্তান সন্ততির বিষয় তথ্য। সরি, বি 6 নাম্বারে বি হবে, বি আমার তো এ ফিউ ইয়ার্স লেটার, অর্থাৎ তার কর্মজীবনের ধারাবাহিকতা এখানে আসছে। পরবর্তী কয়েক বছর পরে হি ওয়েন্ট টু লন্ডন হোয়ার হি বিকাম অ্যান অ্যাক্টর অ্যান্ড এ প্লে রাইট, এটা তার কর্মজীবন সংক্রান্ত তথ্য। অর্থাৎ 6 নাম্বারে হলো বি নাম্বার অ্যান্সার। এবার 7 সিরিয়ালে আসবে ডি নাম্বার। ডি নাম্বার বলেছে বাই দিস টাইম হি ওয়াজ 30, এই সময়ের মধ্যে তার বয়স হয়েছিল 30 বছর, অ্যান্ড হি হ্যাড বিকাম প্রসপারাস, এবং তিনি আরও বেশি উন্নত বা মানে সমৃদ্ধ হন, উন্নতি করেন বিফোর হি রিচড দ্য এজ অফ 34, অর্থাৎ 34 বছর বয়সে পৌঁছানোর পূর্বে। এরপরে নাম্বার 8 বলা আছে ডিউরিং দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছরে হি কম্পোজড হিজ গ্রেটেস্ট প্লেস, তার বিখ্যাত নাটকগুলো তিনি রচনা করেন। এটা হলো শেক্সপিয়ারের জীবনের উপরে তথ্য এবং অর্থ এবং উত্তর। তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী সিরিয়ালে আরও একটা রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব। তো এখানে এই রিয়ারেঞ্জও ঠিক একজন পার্সন, অর্থাৎ ইন্টারন্যাশনালি রিকগনাইজড, ইন্টারন্যাশনালি ফেমাস এবং বিশ্ববিখ্যাত সেই বীর নেপোলিয়ন, তার জীবনী সম্পর্কে আমরা রিয়ারেঞ্জটা শিখব। তো প্রথমে এসো আমরা তার উপরে লিখিত এই সেন্টেন্সগুলোর অর্থ এবং তোমার তথ্যগুলো জেনে নিই। দেখা যাক, এই নাম্বারে বলা হচ্ছে দ্য কিং আস্কড হিম হোয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট। যেহেতু এটা একটা রিয়ারেঞ্জ, তাই সেন্টেন্সগুলো স্বাভাবিক কারণে এলোমেলো থাকবে। তো এখানে তিনি বলতে দ্য কিং বলতে এখানে নেপোলিয়নকে বোঝানো হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন হিম, তাকে বলতে এখন সে কে সেটা আমরা এখনো পাইনি, এটা পরবর্তী সেন্টেন্সে আসতে পারে। হয় হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট, সে কেন এত ছোট একটা নৌকা তৈরি করতেছিল, এটা ছিল রাজার প্রশ্ন। বি নম্বর হচ্ছে নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো, এটা হচ্ছে নেপোলিয়নের সম্পর্কে একটা পরিচিতিমূলক সেন্টেন্স। বলা হচ্ছে নেপোলিয়ন তিনি ছিলেন ফ্রান্সের রাজা এবং তিনি ছিলেন ওয়াজ এ গ্রেট হিরো, তিনি একজন মহাবীর। সি নম্বরে বলা হচ্ছে অন ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সি শোর, একদিন তিনি সমুদ্র সৈকত দিয়ে হাঁটতেছিলেন, সমুদ্র তীর দিয়ে। তো এটা একটা গল্পের, তার জীবনের একটা গল্পের সূচনামূলক সেন্টেন্স। ডি নাম্বার বলা হচ্ছে হি ওন মেনি ব্যাটলস অ্যান্ড কনকার্ড মেনি কান্ট্রিজ অফ ইউরোপ, তিনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জয়ী হয়েছিলেন এবং তিনি অনেক দেশ, ইউরোপের অনেক দেশ বিজয় বা জয়লাভ করেন। এবার ই নাম্বার বলা হচ্ছে দ্য বয় সেড, বালকটি বলল আই শ্যাল ক্রস দ্য সি, আমি সাগর পাড়ি দেবো। অর্থাৎ ওই যে সেন্টেন্সটা রাজা যখন জিজ্ঞাসা করেছিল তাকে বলতে আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে বয়, অর্থাৎ এই বালকটিকে জিজ্ঞাসা করলো যে তুমি এত ছোট বোট নিয়ে কি করবা, তখন ওই বালকটি উত্তর দিয়েছিল যে আমি এই সাগর পাড়ি দেব।
আই শ্যাল ক্রস দ্য সি, আমি সাগরটি পাড়ি দেব। এবার এফ নাম্বার, সাডেনলি হি নোটিসড এ ওয়ান্ডারফুল থিং। এই ঘটনাটা হচ্ছে ওই যে নেপোলিয়ন যখন সমুদ্র সৈকত দিয়ে হাঁটতেছিলেন তখন তিনি হঠাৎ একটা ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর একটা ঘটনা বা বিষয় তিনি লক্ষ্য করলেন। জি নাম্বারটা হচ্ছে দ্য বয় ওয়াজ ব্রট বিফোর হিম, অর্থাৎ ওই বালকটিকে তার সামনে হাজির করা হলো। এইচ নাম্বার বলছে অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট, একজন ইংরেজ বালক সে ছোট্ট একটা নৌকা তৈরি করতেছিল। এটা হচ্ছে তোমাদের এই রিঅ্যারেঞ্জের সেন্টেন্সগুলোর অর্থ এবং তথ্য। তো এখন আমরা উত্তরগুলো শিখব। তাহলে প্রথমে দেখা যাচ্ছে এখানে বি নাম্বার বলা হচ্ছে নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। যেহেতু এটা পার্সোনাল বেসড একটা রিঅ্যারেঞ্জ, তো এখানে নেপোলিয়নের পরিচিতি, তার ব্যক্তিগত পরিচিতি সম্পর্কে বলা হচ্ছে। বি নাম্বার অ্যান্সার হবে। 2 নাম্বার হচ্ছে ডি, হি ওন মেনি ব্যাটলস অ্যান্ড কনকার্ড মেনি কান্ট্রিজ অফ ইউরোপ। এটা তার জীবনের সাথে জড়িত একটা ঘটনা বা তার কর্ম বা উপার্জন বলতে পারি, তার অর্জন বলতে পারি। ডি নাম্বার হলো। এবার সি নাম্বারে তিনি আসবে সি নাম্বার, অন ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য শিশু, যেহেতু তার জীবনের একটা গল্পের সূচনা এখান থেকে। এবার দেখো সির পরে 4 নাম্বার এফ হচ্ছে সাডেনলি হি নোটিসড এ ওয়ান্ডারফুল থিং, অর্থাৎ ওই যে সমুদ্র সৈকতে যখন তিনি হাঁটতেছিলেন তখন তিনি একটা চমৎকার, একটা অবাক করা একটা বিষয় তিনি লক্ষ্য করলেন। এইচ নাম্বারের পরে 5 নাম্বারে হচ্ছে সিরিয়াল আসবে এইচ নাম্বার, অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট, অর্থাৎ সেই ঘটনাটা ছিল এমনই যে একজন ইংলিশ বালক সে একটা ছোট নৌকা তৈরি করতেছিল। 6 নাম্বার হবে জি, দ্য বয় ওয়াজ ব্রট বিফোর হিম, তখন ওই বালকটাকে তার সামনে বা তার কাছে হাজির করা হলো, আনা হলো। 7 নম্বরে হবে এ নাম্বার, অর্থাৎ এ নাম্বারে বলা হচ্ছে দ্য কিং আস্কড হিম, অর্থাৎ তার সামনে যখন বালকটাকে আনা হলো তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন তুমি এত ছোট নৌকা দিয়ে কী করবা। তো এটা হলো সেটা। আর এরপরে 8 নাম্বার সিরিয়ালে আসছে ই নাম্বার, দ্য বয় সেড আই শ্যাল ক্রস দ্য সি, তখন বালকটি উত্তর দিল যে আমি এই সাগরটা পাড়ি দেবো। তো যাই হোক, আসলে যারা বীর তারা আসলে হৃদয় মনে তারা কিন্তু আসলে উদার, অতি মহৎ। তো একটা ছোট বালকের ছোট চাওয়া, তার যে হৃদয়ের আকুতিটা এই নেপোলিয়ন সেদিন বুঝেছিলেন, যে কারণে এই ছোট বালকটার মনের মূল্যায়ন করে তিনি কিন্তু তার মনের আশা পূর্ণ করার জন্য সকল ব্যবস্থা করেছিলেন। এটা হলো মহৎ ব্যক্তিদের, অর্থাৎ যারা হিরো তারা কেবল শক্তিতেই হিরো হয় না, তারা মনের উদারতাই কিন্তু অনেক বিশাল দত্ত লাভ করে। এটা তার জীবন থেকে আমরা শিখতে পারলাম। আর বিশেষ করে শিশুরা সবার প্রিয় হয়, আর যারা শিশুদের ভালোবাসে না আর তারা কখনো ভালো হতে পারে না, কারণ শিশুরা হলো আল্লাহর প্রতিচ্ছবি, অর্থাৎ স্রষ্টার মূর্তি হলো শিশুরা। যাই হোক, আমরা এই রিয়ারেঞ্জ থেকে উত্তরগুলো শিখতে পারলাম, খুব মজা লাগলো না? দেখি এরপরে ওই নেপোলিয়নের উপরে আরও একটা রিঅ্যারেঞ্জ আছে, যেটা আমি তোমাদের এখানে মানে সাজিয়েছি। তো যেহেতু এটা তোমাদের কি বলা যায় যে আমি যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় স্ট্যান্ডার্ড প্রশ্ন, সে কারণে আমি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ডে বেশি গ্রহণযোগ্যতা পায়, আমি সে ধরনের টপিকগুলো এখানে এনেছি। আর সেটাই ভালো, আমরা একসাথে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো। তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা এখন নেপোলিয়নের জীবনের উপরে আরও একটা অংশ শিখব। দ্য কিং ওয়াজ সাউন্ড বাই দ্য ওয়ার্ডস অফ দ্য স্মল বয়। যাক, সেই একই কথা, মানে এই ছোটো বালকটির কথা শুনে রাজা খুবই মুগ্ধ হলেন, মানে কোনো আকর্ষিত হলেন। বি নাম্বার, দেন দ্য বয় ওয়াজ ভেরি হ্যাপি, অতঃপর বালকটি খুব খুশি হলো টু মিট হিজ মাদার, তার মাকে দেখে, গোয়িং টু হিজ কান্ট্রি, তার দেশে ফিরে। সি নাম্বারে, ওয়ান ডে হি স ড্যাড অ্যান্ড ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট, এটাও আগের রিয়ারেঞ্জের অর্থ ছিল। দ্য কিং আস্কড হিম হোয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট, এটাও ওই রিয়ারেঞ্জে আছে। হি মেড অল অ্যারেঞ্জমেন্টস টু সেন্ড হিজ, দেওয়া আসলে হবে এখানে হিম, তাকে পাঠানোর জন্য, টু হিজ কান্ট্রি, তার দেশে পাঠানোর জন্য সকল ব্যবস্থা করলেন। এফ নম্বরে বলা হচ্ছে নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো হু ওন
মেনি ব্যাটলস অ্যান্ড কনকার্ড মেনি কান্ট্রিজ অফ ইউরোপ। এই তথ্যটা, এই সেন্টেন্সের অর্থটা আমরা বিগত রিয়ারেঞ্জও ছিল সেখানে শিখেছি। তাহলে জি নাম্বার আসছে দ্য বয় সেড আই শ্যাল ক্রস দ্য সি বাই দিস বোট, ওই একই সেন্টেন্স এটা ওখানে ছিল। এরপরে এইচ নাম্বার হচ্ছে আই ওয়ান্ট টু গো টু মাই কান্ট্রি, আমি আমার দেশে ফিরতে চাই, বিকজ আই ডিডন্ট সি মাই মাদার ফর এ লং টাইম, কারণ আমি অনেক দিন আমার মাকে দেখি না। এগেন দ্য বয় সেড, আবারও বালকটি বলল। তো এখানের উত্তরটাও ঠিক এভাবে সাজাতে হবে। এক নম্বরে আসবে এফ নাম্বার, দেখো নেপোলিয়ন, এটাও ঠিক ব্যক্তিকেন্দ্রিক, তাই নেপোলিয়নের পরিচয় সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ এফ নাম্বারটা হবে। এরপরে সি নাম্বার হচ্ছে দেখো অন ডে, এখানে ঠিক ওই গল্পের সূচনা, সেটা হবে সি নাম্বার। টুতে 3 নাম্বার হবে ডি, ডিতে বলেছে দ্য কিং আস্কড হিম, ওই যে তার সামনে আনার পরে রাজা তাকে জিজ্ঞাসা করলো কেন এত ছোট বোট দিয়ে তুমি কী করবা। তারপর 4 নম্বরে বলা হচ্ছে, 4 নম্বরে সিরিয়াল হবে জি, সেখানে দ্য বয় সেড, তখন উত্তর দিল সেই বালকটি আই শ্যাল ক্রস দ্য সি বাই দিস বোট, আমি এই নৌকায় করে আমি সমুদ্র পাড়ি দেব। তারপর 5 নম্বরে দেখো এইচ নাম্বার হচ্ছে আই ওয়ান্ট টু গো টু মাই কান্ট্রি বিকজ আই ডিডন্ট সি মাই মাদার ফর এ লং টাইম। এই যে রাজার বা নেপোলিয়নের প্রশ্নের উত্তরে সে এই ব্যাখ্যাটা দিয়েছিল রাজার কাছে। এরপরে 6 নম্বর দেখো, 6 নম্বরে বলা হচ্ছে এতে যাব আমরা, এখানে বলেছে দ্য কিং অজ সং বাই দ্য ওয়ার্ডস অফ দ্য স্মল বয়, ওই যে ছোট বালকের মায়ের প্রতি যে আকর্ষণ, মাতৃভক্তি, মায়ের প্রতি যে তার আকুলতা, এই কথাগুলো শুনে রাজা খুবই মুগ্ধ হলেন। এরপরে আমরা 6 নম্বর পরে 7 নম্বরে ই দেখো, হি মেড অল অ্যারেঞ্জমেন্টস টু সেন্ড হিম টু হিজ কান্ট্রি, অর্থাৎ তাকে দেশে পাঠানোর জন্য সর্বপ্রকারের ব্যবস্থা তিনি করলেন। এবং সর্বশেষ যেটা 8 নম্বরে আসবে সেটা হচ্ছে বি নাম্বার, সেখানে বলা হচ্ছে যে দেন দ্য বয় ওয়াজ ভেরি হ্যাপি টু মিট হিজ মাদার গোয়িং টু হিজ কান্ট্রি, এটা সর্বশেষ বাক্য। তো আশা করি তোমরা সুন্দরভাবে এটাও শিখেছো, যেহেতু পূর্বের রিয়ারেঞ্জের সাথে এর অনেক মিল আছে, কাজে এটা বুঝতে তোমাদের কষ্ট হয়নি, এটা আমিও বুঝতে পেরেছি। তাহলে আমরা পরবর্তী আরও একটা রিয়ারেঞ্জে যাব, আর এই রিয়ারেঞ্জের সিরিয়াল নাম্বার হচ্ছে তোমার 6। এখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের প্রাণের কবি, আমাদের ভালোবাসার কবি, বাংলার কবি, তার জীবনের সম্পর্কে আমরা এখানে রিয়ারেঞ্জগুলো শিখব। তো এসো আমরা সেন্টেন্সগুলোর অর্থ আগে জেনে নিই সুন্দর করে। আসলে সেন্টেন্সের উত্তর সুন্দর করে না জানলে কিন্তু কোনো রিয়ারেঞ্জ ভালোভাবে সাজানো যাবে না। আর যেহেতু আমরা নন ইংলিশ, তাই না, আমরা হচ্ছে যেটা বলতে পারি যে আমরা হলাম নন ইংলিশ, অর্থাৎ আমরা তো ইংলিশ ভাষাভাষীর মানুষ নয়। তো সে কারণে আমাদের ইংলিশ ভাষাটা সবচেয়ে ভালো হয় আগে অর্থ বুঝে নেওয়া, অর্থটাকে বুঝতে পারা। তাহলে অর্থ বুঝতে পারলে আমরা কিন্তু পরবর্তী বিষয়গুলোর উত্তর সুন্দর করে শিখতে এবং বলতে পারবো। তো দেখা যাক আমরা এখন কাজী নজরুলের উপরে যে সেন্টেন্স বা তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু পড়ে নিই। ইন 1972 সালে হি ওয়াজ ব্রট টু বাংলাদেশ, তাকে বাংলাদেশে আনা হয়েছিল ফ্রম কলকাতা থেকে, অ্যান্ড ওয়াজ ডিক্লেয়ার্ড আওয়ার ন্যাশনাল পোয়েট, এবং তাকে আমাদের দেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা দেওয়া হয়। হি ডাইড অন 29 আগস্ট, অর্থাৎ তিনি 29 আগস্ট জন্ম লাভ করেন, আর সালটা ছিল 1976। এটা তার জীবন সম্পর্কে, জীবন সংক্রান্ত তথ্য, এবং তার মৃত্যু ওখানে বলা হয়েছে। এখানে মৃত্যু সম্পর্কে তথ্য আসছে, এবং তাকে যে বাংলাদেশে আনা হয় সেই তথ্যটাও এখানে দেওয়া হয়েছে। বি নাম্বার বলছে হি রোট এ লট অফ পোয়েমস, সংস, শর্ট স্টোরিজ, গজলস, নোভেলস এটসেট্রা অ্যান্ড ট্রাভেল অল ব্রাঞ্চেস অফ বেঙ্গলি লিটারেচার। বলা হচ্ছে এটা তার কর্ম বা তার অ্যাচিভমেন্টের কথা বলা হচ্ছে। হি রোট এ লট অফ পোয়েমস, তিনি অনেক কবিতা, সংস, গান, শর্ট স্টোরিজ, ছোট গল্প, গজল লিখেছিলেন, নোবেলস এবং নোবেল বা উপন্যাস। এই যে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্র তার অনাবিল বিচরণ ছিল, অর্থাৎ তিনি বহুমুখী প্রতিভার দৃষ্টান্ত, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, সে কথাটা বলা হচ্ছে। অ্যান্ড ট্রাভেলড অল ব্রাঞ্চেস অফ বেঙ্গলি লিটারেচার, এবং বাংলা সাহিত্যের প্রায় সকল শাখায় তিনি বিচরণ করেছিলেন, এই কথাটা বলা হচ্ছে। এবার দেখো তোমার সিনেমারে বলা হচ্ছে
অন হিজ রিটার্ন ফ্রম দ্য ব্যাটল ফিল্ড, অর্থাৎ তিনি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পরে হি গেভ আপ দ্য শোর্ড, তিনি তরবারি রেখে দিলেন, ফর দ্য পেন, এবং তিনি হাতে কলম তুলে নিলেন, অ্যান্ড বিগ্যান টু রাইট পোয়েমস, এবং কবিতা লেখা শুরু করলেন। আসলে এখানে যে কাজী নজরুল ইসলাম তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে যোগদান করেছিলেন সেই কথাটাই বলা হয়েছে। আসলে তিনি একজন বীর যোদ্ধাও ছিলেন। তো যাই হোক, তার যে জীবনের এটাও যে একটা উল্লেখযোগ্য তথ্য, সেটা আমরা জানলাম। তো এবার আমরা ডি নাম্বারের বলছে যে ইন 1914, অর্থাৎ 1914 সালে, when the first world war broke out, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, হি ওয়ান্টেড টু জয়েন দ্য আর্মি, তিনি সেনাবাহিনীতে যোগ দিতে চাইলেন। এবার অ্যাট লাস্ট অ্যাট দ্য এজ অফ 19, অর্থাৎ অবশেষে 19 বছর বয়সে হি জয়েন দ্য আর্মি, তিনি অর্থাৎ সেনাবাহিনীতে যোগ দেন অ্যাজ অ্যান অর্ডিনারি সোলজার, একজন সাধারণ সৈনিক হিসেবে। এফ নম্বরে বলা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 11, অর্থাৎ 11 বছর বয়সে হি শোড হিজ পোয়েটিক জেনাস, অর্থাৎ তার মধ্যে যে কবি প্রতিভা, কাব্য প্রতিভা ছিল সেটা তিনি প্রকাশ করেন বা দেখান। হিজ ফেমাস পোয়েম, তার যে বিখ্যাত কবি বিদ্রোহী, স্টার্ড দ্য হোল নেশন, সমগ্র জাতিকে একটা ঝাঁকুনি দিয়েছিল। তার মানে তার এই বিদ্রোহী কবিতাটা প্রকাশ হওয়ার পরে সমগ্র জাতির মধ্যে যে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ, রক্তের মধ্যে যে একটা তকবুগে, মানে কি বলা যায়, যে বিস্ফোরণ, স্ফুলিঙ্গ, অর্থাৎ একটা নির্জীব নিস্তেজ একটা জাতির মধ্যে যে একটা চেতনার মানে জাগরণ হয়েছিল এই কবিতাটা পড়ার পরে। আওয়ার ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1306 BC। আসলে বাংলার সাল হবে, বাংলা সেঞ্চুরি হচ্ছে 1899, অর্থাৎ বাংলা সাল ছিল 1899 এডি বঙ্গাব্দ আর কি। অ্যাট চুরুলিয়া গ্রামে ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান, অর্থাৎ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম তিনি হচ্ছে 1306 খ্রিস্টাব্দে, আর বাংলা 1899 সালে তিনি জন্মগ্রহণ করেন বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে। এটা হচ্ছে তার জন্ম সংক্রান্ত তথ্য। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কাজী নজরুল ইসলামের জীবন সম্পর্কে এবং তার অবদান সম্পর্কে এবং তার পরিচিতি সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন তার জীবনের উপরে এই সেন্টেন্সগুলোর রিয়ারেন্স, ধারাবাহিকতাগুলো আমরা উত্তর আকারে জেনে নেব। তাহলে এসে আমরা সুন্দর করে সেন্টেন্সগুলো সাজিয়ে নিই, তাহলে আমাদের রিয়ারেন্সটা হয়ে যাবে। তো প্রথমে এখানে 1 নম্বরে আসবে এইচ নাম্বার। দেখো, এই কাজী নজরুল ইসলামের তার জীবন সংক্রান্ত এবং জন্ম সংক্রান্ত স্থান এবং সাল দেওয়া আছে। এটা তার জীবনের সূচনা, এই জন্ম সেটা আসবে, এটা স্বাভাবিক, কারণ এটা পার্সোনাল বেসড একটা রিয়ারেন্স। এফ নাম্বার বলেছে অ্যাট দ্য এজ অফ, দেখো এটা তার যে মানে প্রতিভা, তার কর্মজীবনের সূচনা, সে কথাটা বলা হচ্ছে, অর্থাৎ তার যে প্রতিভার বিকাশ সেটা বলা হলো। 3 নম্বরে বলা হচ্ছে ডি, 3 নম্বরে আসবে এরপরে তিনি 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, তিনি একজন সাধারণ আর্মিতে যোগ দিতে চেয়েছিলেন, ডি নাম্বারে। এবার 4 নম্বরে হচ্ছে সি নাম্বারে দেখো এখানে বলা হচ্ছে অন হিজ রিটার্ন ফ্রম ব্যাটল। 4 নম্বরে হচ্ছে আচ্ছা, অন হিজ রিটার্ন ফ্রম দ্য ব্যাটল ফিল্ড হি গেভ আপ, এটার কথা বলা হচ্ছে, এটা সি নাম্বার হবে। 4 হচ্ছে সি। 5 নম্বর হলো বি। 5 নম্বরে বি হচ্ছে তোমার, বিতে বলা হচ্ছে রোড এ লাভ। আচ্ছা, তিনি যখন কবিতা লেখা শুরু করলেন, এখন তার কবিতার বা তিনি সাহিত্যের যে অবদান, যে ক্ষেত্রে তার বিচরণ হয়েছিল সে কথাটা বলা হচ্ছে। তিনি যে অবদান রেখেছিলেন সেগুলো বি নম্বরে বলা হয়েছে। বি নম্বরের পরে আমাদের 6 নম্বর হবে ইটাতে বলা হচ্ছে, দেখো অ্যাট লাস্ট অ্যাট এজ অফ 19 আর্মি, তিনি অর্ডিনারি এই হিসেবে যোগদান করেন। এবার 7 নম্বরে দেখা যাক। 7 নম্বরে জি আসছে যে হিজ ফেমাস পোয়েম বিদ্রোহী স্টার্ড দ্য হোল নেশন, এই কথাটা বলা হচ্ছে
এরপরে এ নাম্বারে দেখো, সর্বশেষটা হচ্ছে এ নাম্বার। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আর পরবর্তী ক্লাসগুলোতে তোমরা যোগদান করার জন্য সর্বাবস্থায় চেষ্টা করবে। এই কথা বা এই আশ্বাস এবং এই বিশ্বাস রেখেই আমি এখানে সমাপ্ত করছি। আমি তোমাদের প্রিয় সবার পরিচিত স্যার মোহাম্মদ আখতারুজ্জামান এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।